আজকে আমরা ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের ইতিহাসের ওয়ান শট রিভিশন করব। প্রথম চ্যাপ্টারে এখানে আমরা প্রশ্নর থ্রুতে রিভিশন করব, কোন কোন প্রশ্ন আসতে পারে, কিভাবে আসতে পারে এবং সেটি আসলে কিভাবে লিখতে হবে। তোমরা যদি এতদিন পড়াশোনা নাও করো, মন দিয়ে খালি এই ওয়ান শটটি দেখে যাও, আমি কথা দিচ্ছি ভিডিও শেষে তোমাদের অনেক কনসেপ্ট মুখস্থ হয়ে যাবে। আমরা আজকে প্রথম চ্যাপ্টার করব। আর তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ, তোমরা বাংলার ওয়ান শটকে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক সাপোর্ট করেছো। আশা করি এই ইতিহাসের ওয়ান শটকেও তোমরা সাপোর্ট করবে। তোমরা অনেকেই বলেছো সেই ওয়ান শটটি তোমাদের অনেক কাজে লাগছে, এই ওয়ান শটটিও লাগবে। ভিডিওটি শেষ অবধি দেখো, বিনা স্কিপ করে দেখো। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্ম। প্রথম অধ্যায়ে তোমাদের যেই প্রশ্নটি সবথেকে গুরুত্বপূর্ণ, আসার চান্স খুবই বেশি এবং আসবেও, তা হলো কৌটিল্যর অর্থশাস্ত্র। তোমাদের প্রশ্ন প্রথমে এইভাবে দিতে পারে যে কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে লেখো, তাহলে তোমরা ঠিক এইভাবে লিখবে। অর্থশাস্ত্র কে লিখেছেন? কৌটিল্য। কৌটিল্যর পুরো নাম কি? চাণক্য, বিষ্ণুগুপ্ত চাণক্য। কৌটিল্য কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু। অর্থশাস্ত্রে কি কি রয়েছে? অর্থশাস্ত্রে 15টা চ্যাপ্টার রয়েছে, 180টি অধিকরণ বা এপিসোড রয়েছে এবং 6000টি শ্লোক রয়েছে। অর্থশাস্ত্র বলতে তো অর্থ অর্থাৎ ইকোনমি এবং শাস্ত্র অর্থাৎ বিধিকে বোঝায়, কিন্তু এই অর্থশাস্ত্র রাজনীতি সম্পর্কে। এবং এই অর্থশাস্ত্রের বিষয়বস্তুকে 3 ভাগে ভাগ করা হয়। 1 হচ্ছে তন্ত্র, 2 হচ্ছে আবাব এবং 3 অন্যান্য বিষয়। তন্ত্র সম্পর্কে কী রয়েছে? তন্ত্রতে রয়েছে বিদ্যা, শিক্ষা, বিদ্যা ব্যবস্থা, রাজ্য পরিচালনা, শাসন ব্যবস্থা, প্রজা কল্যাণ, বিনয় প্রভৃতি। এবং আবাপে কী রয়েছে? আবাপে হচ্ছে অন্তর্রাজ্য ব্যবস্থা, অন্তর্রাজ্য কূটনীতি, তারপর হচ্ছে রাজার যুদ্ধ পরিচালনা, যুদ্ধ কূটনীতি সম্পর্কে রয়েছে। এবং অন্যান্য বিষয় কি রয়েছে? শিক্ষা ব্যবস্থা, অভ্যন্তরীণ শাসন ব্যবস্থা, প্রজা কল্যাণ ব্যবস্থা, প্রজা স্বাস্থ্য ব্যবস্থা, মুদ্রানীতি সম্পর্কে রয়েছে। ব্যাস। এবার অর্থশাস্ত্রের প্রকৃতি কীরকম? অর্থশাস্ত্রের প্রকৃতি 1 নম্বর হচ্ছে ধর্মনিরপেক্ষ। ঠিক আছে, ধর্মনিরপেক্ষ বলতে কি বোঝা হয়েছে? কৌটিল্য অর্থশাস্ত্রে সকল ধর্ম সমন্বয়ের কথা বলেছেন। কৌটিল্য সকল ধর্মকে সমান অধিকার দেওয়ার কথা বলেছেন। 2 নম্বর, অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতিবিদ্যা সম্পর্কে জানানো হয়েছে। রাজার কাজ রাষ্ট্রহিত সর্বোপরি, রাজাকে রাষ্ট্রহিতেই কাজ করতে হবে, রাষ্ট্রহিতেই মনোনিয়োগ করতে হবে এবং রাষ্ট্রহিতের পথে যেই বাধা আসবে তাকে নির্মূল করতে হবে। 3 নম্বর হচ্ছে ভূমি পরিমাপ। অর্থশাস্ত্রে জমি সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে, জমির বিবরণ সম্পর্কে বলা হয়েছে এবং জমি পরিমাপ সম্পর্কে বলা হয়েছে এবং জমি থেকে কি কি ট্যাক্স দিতে হবে সে সম্পর্কেও বলা হয়েছে। অর্থশাস্ত্র বিষয় সম্পর্কে শেষ। এইবার অর্থশাস্ত্রে তোমাদের আরেকটা প্রশ্ন দিতে পারে, সপ্তাঙ্গ থিওরি, সপ্তাঙ্গ তত্ত্ব। সপ্তাঙ্গ তত্ত্বটি কি? প্রশ্ন তো যদি আসে তাহলে ঠিক এইভাবেই লিখবা। কৌটিল্য অর্থশাস্ত্র রাষ্ট্রকে মানবদেহের সাথে তুলনা করেছেন এবং মানবদেহকে পরিচালনা করার জন্য যেই 7টি অঙ্গ গুরুত্বপূর্ণ, সেরকমই রাষ্ট্রকে পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ 7টি অঙ্গের কথা বলেছেন। সেই 7টি অঙ্গ কি? 1 নম্বর রাজা, 2 নম্বর অমাত্য, 3 নম্বর দুর্গ, 4 নম্বর জনপদ, 5 নম্বর কোষ, 6 নম্বর হচ্ছে দণ্ড, 7 নম্বর বন্ধু। এবার এগুলাকে দাদা কেন 7টা অঙ্গ বলা হয়েছে এবং কোন কোন 7টা অঙ্গ বলা হয়েছে এবং এগুলার কাজ কি? প্রথম কাজ, রাজাকে বলা হচ্ছে মাথা এবং রাজার কি কি কাজ। যেহেতু রাজা পরিবারের মাথা, ঠিক আছে, রাজা পড়ে গেলে সব শেষ, সেহেতু রাজাকে সত্যনিষ্ঠা হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, বিচার ব্যবস্থা ঠিক রাখতে হবে, রাজাকে সমান চোখে সকলকে দেখতে হবে, দ্রুত কোনো সমস্যার সমাধান করতে হবে এবং বাগ্মিতা হতে হবে, জ্ঞানী হতে হবে, শিক্ষিত হতে হবে। তাহলে রাজার কাজ শেষ। এবার অমাত্য, অমাত্যকে বলা হয়েছে চোখ। অমাত্যকে চোখ কেন বলা হয়েছে? অমাত্যকে সব দিকে নজর রাখতে হবে। এবং অমাত্য কারা কারা ছিল? অমাত্য বিভিন্ন কর্মচারী, যেমন সন্নিদাতা, সমাহর্তা, কোষাধ্যক্ষ, রাজদূত, দেওয়ানি, এদের সব কাজ কোন দিকে কি কাজ আছে, সেই কাজ ঠিকঠাক হচ্ছে কিনা এবং কেউ কোনো ষড়যন্ত্র করতেছে কিনা, সব দিকে ঠিকঠাক রাখ। তারপরে কি বললাম? জনপদ। জনপদকে বলা হয় পা। জনপদকে পা কেন বলা হয়? মনে করে এটা রাজ্য, এবার এই রাজ্যের অধিবাসী সব ঠিকঠাক আছে কিনা এবং এই পার্শ্ববর্তী রাজ্যকে মিলায় নিলেই তো তার রাজ্য বাইরে গেল, এর জন্য বলা হয় জনপদকে পা। ঠিক আছে, এবং এই জনপদে দেখতে হবে ভূমি উর্বর আছে কিনা, খনিজ ঠিকঠাক আছে, খনিজ পদার্থ আছে কিনা, তারপর হচ্ছে বন জঙ্গল সব সমৃদ্ধ কিনা, সেই জনপদে এটা দেখতে হবে। দুর্গ। দুর্গকে কি বলা হয়েছে? বাহু। দুর্গকে বাহু কেন বলা হয়েছে? কোনো রাজ্য যখন অ্যাটাক হয়, সেই রাজ্যকে অ্যাটাকের থেকে বাঁচায়, বহিঃশত্রুর অ্যাটাকের থেকে, সেটা হচ্ছে কেল্লা। দুর্গ চারপাশ থেকে ঘিরে রেখে দেয়,
এর জন্য বাহু বলা হয়। এবং দুর্গ তিন ভাগে বানানোর কথা বলছে। এক, জল দুর্গ, জলের মাঝখানে দুর্গ, যদি কেউ অ্যাটাক করে জলে পড়ে যাবে। 2 নম্বর, বনের মাঝখানে দুর্গ, বন দুর্গ, অর্থাৎ জঙ্গলের মাঝখানে দুর্গ এবং সেখানে অনেক গুপ্ত রাস্তা থাকবে এবং জঙ্গলে অনেক ভুলভুলাইয়া থাকবে, যাতে তোমার বহিঃশত্রু আইসে ভুলভুলাইয়াতে ফাঁসে যায় এবং সেখানে তাদের মাইরে ফেলানো যায়। তারপর হচ্ছে পাহাড়ি দুর্গ বা গুহা দুর্গ, পার্বত্য দুর্গ, পাহাড়ের মাথায় দুর্গ থাকবে যাতে পর্বতাসংকুল এলাকাতে তোমার যে বহিঃশত্রু ঠিকঠাক অ্যাটাক করতে না পারে। ঠিক আছে, এবার কোষ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। একটা রাজ্য কতটা দূর আগায় যাবে, কতটা টিকবে, সে হচ্ছে ধর হচ্ছে তার ডিসাইড করবে। যেই রাজ্য যত বড় লোক সেই রাজ্যে তত সমৃদ্ধি আসবে। এবার এটা আসবে কোথা থেকে? ট্যাক্স, বিভিন্ন ট্যাক্স নেওয়া হতো প্রজাতন্ত্রের কাছ থেকে, শস্য ট্যাক্স নেওয়া হতো, তারপর ভূমি রাজস্ব নেওয়া হতো। দণ্ড হচ্ছে ব্রেন, দণ্ড কি? আর্মি। কৌটিল্য আর্মির উপর সবথেকে বেশি গুরুত্ব দিছে। কোনো রাজ্য কতটা শক্তিশালী এবং বহিঃশত্রু আক্রমণের থেকে বাঁচবে সেটা কিন্তু তার সেনা ডিসাইড করে। এর জন্য কৌটিল্য হস্তি বাহিনী, অশ্ববাহিনী, তারপর হচ্ছে তোমার পদাতিক বাহিনী, বিভিন্ন বাহিনীর কথা বলছে এবং সেই বাহিনী যাতে রাজ্যকে রক্ষা করতে পারে সেই কথাও তিনি বলছেন। তারপর মিত্রকে কি বলা হতো? কান। এবার এটাকে আমি তোমাদের সাথে রিলেট করি। তোমরা 2 বন্ধু, এক বন্ধুর নামে কেউ নিন্দা করলো, তুমি ফট করে যাবে বলো তোকে কিন্তু ওই বলছে, ওদের ওকে পিটাই দিল। ওরকমই মিত্র হচ্ছে কান। রাজাকে রাজ্য সম্পর্ক বা অন্তরাজ্য সম্পর্ক সঠিক রাখতে হবে। সেই রাজ্যের নামে অন্য কোনো রাজ্য কোনো ষড়যন্ত্র করতেছে কিনা বা কোনো কিছু করতেছে কিনা সেই প্ল্যানটা করার কথা, সেই প্ল্যানটা যাতে রাজাকে জানাতে পারে সেই কথা বলছি। এইবার তোমাদের আরেকটা প্রশ্ন এখানে দিতে পারে যে কৌটিল্য বর্ণিত রাজার রাজতন্ত্র এবং রাষ্ট্রনীতি সম্পর্কে লেখো। দেখো, আমি তোমাদের একটা জিনিস জানায় রাখি, আমি কিন্তু এখানে সব ব্রিফ, অর্থাৎ যেহেতু ওয়ান শট, তোমাদের আমি এমনভাবে বলতেছি যাতে তোমরা লিখতে পারো। যদি তোমরা ডিটেলসে পড়তে যাও যে দাদা তুমি ডিটেলসে বলো, ডিটেলসে আমার সব করে দেওয়া রয়েছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো বা প্লে লিস্টে যায় দেখতে পারো যে ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি, সেখানে সব আমি এখন যা বলতেছি সব ডিটেলসে বলা হয়েছে, একদম পয়েন্ট টু পয়েন্ট বলা হয়েছে। ঠিক আছে, আমি যেহেতু এটা ওয়ান শট তাই আমি এটা তোমাদের রিভাইজ। তাহলে রাজতন্ত্র, যদি প্রশ্ন আসে রাজতন্ত্র এবং রাষ্ট্রনীতি সম্পর্কে, রাজতন্ত্র সম্পর্কে কি লিখবা? কৌটিল্য বলে রাজার কয়েকটি কর্তব্যের কথা বলছে। সেই কর্তব্য কি? রাজাকে ধর্মনিরপেক্ষ হইতে হবে, সর্বধর্ম সমন্বয় রাখতে হবে। তারপর রাজার ক্ষমতার কথা বলছে, রাজাকে চূড়ান্ত ক্ষমতার অধিকারী হতে হবে, রাজার উপর কেউ কথা বলতে পারবে না। ঠিক আছে, তারপর এছাড়াও রাজাকে চূড়ান্ত ক্ষমতার অধিকারী হলেও কিছু সীমাবদ্ধতার কথা বলছে, যে রাজা যাকে তাকে পারবে, এই আজকে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম, কালকে ওকে দেশ নিকাল দিয়ে দিলাম, পরশুদিন ওকে যা ইচ্ছা সাজা দিয়ে দিলাম, হ্যাঁ চলবে না, তোমারও কিছু সীমাবদ্ধতা রয়েছে, তুমি যদি ভুল কাজ করো তোমাকেও শাস্তি পাইতে হবে। 3 নম্বর রাজস্ব ব্যবস্থার কথা বলছে, রাজ্য যে চলবে কোথা থেকে চলবে? ট্যাক্স, সেই ট্যাক্স ব্যবস্থা এখনো চলতেছে। রাজস্ব ব্যবস্থা, সেই রাজস্ব ব্যবস্থা কি? এক হচ্ছে ভূমি রাজস্ব ব্যবস্থা, যেমন সীতা হচ্ছে কি ট্যাক্স বলা হয়? সীতা হচ্ছে খালিসা জমির কাছ থেকে যে ট্যাক্স নেওয়া হয় সেটাকে বলে সীতা ট্যাক্স। ভাগ কি বলা হয়? ভাগ হচ্ছে 6 ভাগের 1 ভাগ, হচ্ছে প্রজারা যে ফসল ফলাবে সেটার কিছু ভাগ নিত রাজা, এটাকে বলা হতো ভাগ। এবং বলি, পূজায় যে পাঠা বলি দেয় সেই পাঠা বলি না, কিন্তু এইটা হচ্ছে বলি হচ্ছে স্বেচ্ছায় প্রদান কি? যে কোনো প্রজার এবার তার খেতে ফসল বেশি হলো বা তার হচ্ছে গরুর দুধ বেশি হলো, কোনো তেওহার কোনো পরবে হচ্ছে রাজাকে উপহার দিচ্ছে, সেটা হচ্ছে বলি। এটা পরবর্তীতে বাধ্যতামূলক হয়ে, রাজাকে ধর্ম নিরপেক্ষ হইতে হবে বললামই, রাজাকে সর্বধর্ম সমন্বয় করতে হবে রাজাকে। তারপর শাসন কার্যে পুরোহিতদের পাকামো চলবে না, পুরোহিতদের নাক গলানো চলবে না, রাজাকে বলতে হবে ভাই তুই পুরোহিতের মতন থাক, ঠিক আছে, আমার শাসন কার্যে তুই নাক গলাতে আসবি না, যদি নাক গলাতে আসিস তাহলে তোকে শাস্তি নিতে হবে। অর্থাৎ পুরোহিতদের সার্বভৌমত্ব অধিকারের ক্ষমতা খর্ব করা হয়েছে। ঠিক আছে, তারপর রাজাকে তার কর্মচারীদের প্রতি অনুগত্য থাকার কথা বলছে, যে যেই সব কর্মচারী থাকবে তাদের প্রতি অনুগত্য রাখতে হবে, অনুগত্যশীল হতে হবে। যে কর্মচারী মানে আমার ছোট, আমার নিচে ওকে দুধ ইয়ে করবো না, চলবে না, সবার প্রতি স্নেহ ভালোবাসা রাখতে হবে এবং বিচার ব্যবস্থা রাখতে হবে, রাজাকে ন্যায়পরায়ণ হতে হবে। এটা হলো রাজতন্ত্র। এবার হচ্ছে রাষ্ট্রনীতিতে কি বলা আছে? রাজাকে বিচক্ষণ হইতে হবে, অন্তর্রাজ্য সম্পর্ক ভালো রাখতে হবে, কূটনীতি ভালো রাখতে হবে, যুদ্ধ কৌশল করতে হবে, গুরুত্বহীন হলে চলবে না, যুদ্ধই একমাত্র শান্তির পথ। কেউ যদি বেশি বাড়াবাড়ি করে তাকে ধরে যদি দিমাদ্দিম দেওয়া হয় তারপর থেকে কিন্তু সে আর বাড়াবাড়ি করবে না, সেটাই হচ্ছে যুদ্ধই একমাত্র শান্তির পথ, এই কথাই বলা হয়েছে। প্রজা কল্যাণকারী কার্যের কথা বলা হয়েছে, রাজাকে বিভিন্ন কার্য গ্রহণ করতে হবে যা প্রজা কল্যাণকারী, প্রজাদের হিতের কথা বলা হয়েছে, প্রজাদের স্বাস্থ্যের কথা বলা হয়েছে, প্রজাদের শিক্ষার কথা বলা হয়েছে, তারপর রাজাকে বিভিন্ন দুর্গ নির্মাণ করার কথা বলা হয়েছে। এটা ছিল রাজার রাষ্ট্রনীতি। তোমাদের অস্ত্রশাস্ত্র থেকে এর বাইরে কোনো প্রশ্ন দিবে না, যাই দেখ তোমরা এগুলাই লিখবা, যেইটুকু বুঝলা বানায় এগুলাই লিখবা। এইবার তোমাদের যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটা হলো ইক্তা ব্যবস্থা। আমরা ইক্তা ব্যবস্থা সম্পর্কে জানবো। প্রশ্ন তোমাদের এইভাবে দিতে পারে, প্রথম প্রশ্ন এইভাবে দিতে পারে যে সুলতানি আমলে ইক্তা ব্যবস্থা সম্পর্কে এইভাবে লিখবা,
ইক্তা ইক্তা কথার অর্থ কি? অংশ বা এলাকা। এই ইক্তা ব্যবস্থা কে প্রচলন করে? ইক্তা ব্যবস্থা মোহাম্মদ ঘুরি নিয়ে আসে, কিন্তু সুলতানি আমলে সম্পূর্ণভাবে প্রচলন করে ইলতুৎমিশ। এছাড়াও সিয়াসাত নামা গ্রন্থেও ইক্তা ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়। এই ইক্তার উদ্দেশ্য কি ছিল? কোনো একটা এলাকা, সেই এলাকা সুলতান ঠিকঠাক ডাইরেক্ট নিয়ন্ত্রণ নিতে পারতো না। এবার একজনকে বলতো যে ভাই তোকে আমি এই এলাকাটা দিচ্ছি, তুই আমাকে এইখানটায় যে রাজস্ব পাবি তার কিছু পার্সেন্টেজ আমাকে দিবি। এইটাকেই বলা হতো ইক্তা, এবং যাকে দিত তাকে বলা হতো ইক্তাদার। উদ্দেশ্য কি? রাজা তাদের আমিরদের সন্তুষ্ট করতে চাইতো। 2 নম্বর হচ্ছে দূরবর্তী সীমাকে নিয়ন্ত্রণে আনতে চাইতো। 3 নম্বর নতুন নতুন যে বিজিত অঞ্চলগুলি ছিল সেগুলি থেকে রাজস্ব আদায় করার জন্য। এবার এই ইক্তার বৈশিষ্ট্য কি ছিল? ইক্তাদার যে তাকে বলা হতো মাক্তি। 2 নম্বর কৃষকদের কাছ থেকে নিয়মিত রাজস্ব নিত। 3 নম্বর ইক্তাদারদের সেনাবাহিনী রাখতে হতো। যখন রাজার প্রয়োজন হইতো তখন রাজা বলতো যে ভাই এবার তুই আমাকে তোর সেনাবাহিনী দিয়ে সাহায্য কর, ঠিক আছে। কিন্তু এই ব্যবস্থায় অনেক দুর্নীতি চলে আসে, সব জায়গায় দুর্নীতি থাকে। এই ছিল ইক্তা ব্যবস্থা সম্পর্কে। যদি বলে যে ইক্তা ব্যবস্থা সম্পর্কে হয়, এটাই লিখবা। এবার ইক্তা ব্যবস্থার বিবর্তন, সবকিছুরই বিবর্তন হয়তো, তাই না? যেভাবে শুরু হয় আস্তে আস্তে ওই ব্যবস্থা পাল্টায়। এবার বিবর্তন কি করে আসলো? প্রথম শুরু হয়েছিল কার সময়? ইলতুৎমিশ। ইক্তা ব্যবস্থা ইলতুৎমিশের সময় শুরু হয়, এবং এই ব্যবস্থা হচ্ছে বংশানুক্রমিক হয়ে পড়ে। এবার বংশানুক্রমিক মানে কি? ধরো ইলতুৎমিশের যাকে ইক্তা দিল, যেই এলাকার ইক্তা দিল, যে বললো যে ভাই তুই এই এলাকায় আমাকে, এই এলাকাটা তোর, তুই আমার এখান থেকে রাজস্ব নিবি। ওই ইক্তাদার মরে গেলে ওর ছেলে নিত, তারপরে তার ছেলে দেখতো, তারপরে তার ছেলে দেখতো। এটা ছিল ইলতুৎমিশের আমলে, ঠিক আছে। আস্তে আস্তে এই অবস্থার বিবর্তন হয়। তারপরে ইক্তা আসলো কার সময়? বলবন, গিয়াসউদ্দিন বলবন। এই ইক্তাদাররা ফাঁকি মারা শুরু করে দিত, সম্রাটের সাথে চিটিং করা শুরু করে দিচ্ছে। বিভিন্ন রাজস্ব গ্রহণ করতো, কিন্তু প্রয়োজনে ভালো ভালো সেনা দিত না, ভালো ভালো ঘোড়া দিত না, জঘন্য জঘন্য খারাপ খারাপ সৈন্য দিত। এবার বলবন যেই রাজা হলো তখন দেখলো যে হ্যাঁ সিয়ানাগিরি করতেছে, এগুলো তো রাখা যাবে না। এইবার ওদের ধরে দিল কেলায়, বলে ভাগেন থেকে। এবার বলবন একটা লিস্ট তৈরি করলো যে দেখতো কে কে ইক্তা এতদিন ফাঁকি দিছে। এবার এই লিস্টটা কে তৈরি করবে? একটা কর্মচারী নিয়োগ করলো, ওর নাম খোয়াজা। এরপরে বলবনের পর আসলো কে? আলাউদ্দিন খলজি এবার কি দেখলো যে ইক্তাদাররা চিটিং করা তো শুরু করছে, আরো বেশি চিটারগিরি করতেছে। যদি 10 টাকায় রাজস্ব উঠায়, সুলতানকে 1 টাকা দিচ্ছে বা কেউ কেউ দিচ্ছেই না। বললো দাঁড়া, এগুলো সবগুলোর ব্যবস্থা করবো। বললো নগদে বেতন দিব, যখন কাজ করবি তো বেতন দিব, নাহলে দেবো না, ভাগ এখান থেকে। এই যে বিবর্তনগুলো ভালো মতো। তারপর ফিরোজ শাহ তুগলক ইক্তা ব্যবস্থায় বংশানুক্রমিক আবার নিয়ে আসলে, যেটা তার ব্লান্ডার, সব থেকে বড় ব্লান্ডার হয়েছিল। এইবার ইক্তা ব্যবস্থার ফলাফল, ঠিক আছে। ইক্তা ব্যবস্থার ফলাফল মোটাও খুব একটা ভালো ছিল না। কৃষকদের উপর অত্যাচার হতো, তাদের শোষণ হইতো। ইক্তাদাররা খুব ভালোভাবে থাকতো, কারণ কি ওরা তো কোনো কাজ করতো না, পয়সা উঠাইতো। হ্যাঁ, এইবার আস্তে আস্তে সুলতানি ব্যবস্থারও শাসন ব্যবস্থা দুর্বল হতে থাকলো। কারণ কি? যে ইক্তাদাররা ভিতরে দুর্নীতি করা শুরু করে দেওয়া, টাকা নিচ্ছে, রাজকোষে জমা করতেছেন, রাজকোষ শূন্য হচ্ছে। এটাই ছিল ইক্তা ব্যবস্থার ফলাফল। এবার তোমাদের আরেকটা প্রশ্ন দিতে পারে যে সুলতানি বলে ইক্তাদারদের কাজ কি ছিল? আগেই বললাম যে একটা এলাকা নিত, সেই এলাকা থেকে রাজস্ব দেওয়া ছিল হচ্ছে সুলতানকে। কিন্তু এর পরিবর্তে কি করতে হতো? তাদের নিজস্ব সেনা রাখতে হতো। সুলতান প্রয়োজনে যখন যুদ্ধফুদ্ধ লাগতো তখন তাদের সেনা চাইতো। এটা হচ্ছে 1 নম্বর কাজ, যে সুলতানকে সেনা দিয়ে সাহায্য করা। 2 নম্বর শাসন কার্য পরিচালনাতেও সুলতানের সাহায্য করা ছিল কাজ। শান্তি শৃঙ্খলা বজায় রাখাও ছিল এর কাজ। এছাড়াও বিভিন্ন বিদ্রোহ দমন করাও ছিল এদের অন্যান্য কাজ। ইক্তা অবস্থার থেকে আর কোনো প্রশ্ন আসবে না, যদি আসে এইগুলাই লিখবা, কিচ্ছু কাটবে না। এবার আমরা আলোচনা করব মনসবদারি ব্যবস্থা সম্পর্কে। এখান থেকেও তোমাদের প্রশ্ন দিতে পারে। এই মনসবদারি ব্যবস্থা প্রচলন কে করেছিল? আকবর, 1575 সালে। এই মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য কি কি ছিল? মনসবদারদের কোনো জমি প্রদান করা হতো না, ওদের নগদে বেতন দেওয়া হতো। এর পরিবর্তে ওরা রাজ্যকে সার্ভ করতো, অর্থাৎ রাজ্যের কর্মচারী ছিল। 2 নম্বর, মনসবদারদের জাট এবং শোয়ার প্রথা ছিল। জাট কি ছিল? কোঅর্ডিনাল র্যাঙ্ক, যার যত র্যাঙ্ক থাকবে সে যত উপরে থাকবে। আর শোয়ার কি ছিল? র্যাঙ্ক অনুযায়ী সে ঘোর শোয়ার রাখতে পারে। তারপর এই মনসবদাররা বিভিন্ন সৈন্য পোষণ করতে পারতো, সৈন্য পুষতে পারতো, প্রয়োজনে রাজাকে সাহায্য করতো। যোগ্যতার নিরিখে নিয়োগ করা হতো। মনসবদাররা বিভিন্ন অসামরিক দায়িত্ব প্রদান করতো, এবং মনসবদারদের বিভিন্ন স্তর ছিল, 5000, 10,000, 1000, 7000। এবং এই মনসবদারদের বিভিন্ন পদোন্নতি করা হতো, বদলি করা হতো। হ্যাঁ, এবং এই মনসবদারদের দাগ এবং হুলিয়া প্রথা প্রচলন করা ছিল। দাগ এবং হুলিয়া প্রথা কি? মনসবদারদের যেসব ঘোড়া দেওয়া হতো এবং যেসব সেনা থাকতো তাদের চেহারা লিখে নিত, এখনকার দিনে ফটোগ্রাফির মতন, আইডেন্টিটি কার্ডের মতন। এবং ঘোড়ার কানের পিছনে দাগ দেওয়া হতো, যাতে ওরা চিটিং করতে না পারে। রাজার কাছ থেকে ভালো ঘোড়া নিয়ে ওরা জঘন্য ঘোড়া দিয়ে দিবে, এরকম যাতে করতে না পারে। এই হচ্ছে মনসবদারি ব্যবস্থা। এবার আমরা যেই প্রশ্নটি নিয়ে আলোচনা করবো সেটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিভিন্ন স্কুলে, প্রায় একাধিক স্কুলে এই প্রশ্ন আসতেই পারে। সেটা হচ্ছে চীনের ম্যান্ডারিন ব্যবস্থা।
ম্যান্ডারিন ব্যবস্থা সম্পর্কে ডিটেলসে ভিডিও করে দেওয়া রয়েছে, প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। এখানে আমি ওয়ান শট রিভিশন করে দিচ্ছি। ম্যান্ডারিন ব্যবস্থা, ম্যান্ডারিন কারা ছিল? চীনের গুরুত্বপূর্ণ আমলা ছিল, উচ্চপদস্থ আমলা ছিল। তাদের বিভিন্ন প্রশাসনিক কাজে ব্যবহার করা হতো। এদের নিযুক্তি কী করে করা হতো? এদের বিভিন্ন যোগ্যতার মাধ্যমে নিযুক্ত করা হতো। দেখা হতো তারা শিক্ষিত কিনা, তারা শাসন ব্যবস্থায় দক্ষ কিনা, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা আছে কিনা, প্রতি চীন সাহিত্যের অভিজ্ঞতা বা চীন সাহিত্যের জ্ঞান আছে কিনা সে সম্পর্কে দেখা হতো। এবার এদের কী পদ্ধতিতে নিয়োগ করা হতো? এদের বিভিন্ন সরকারি পরীক্ষার মাধ্যমে নিযুক্ত করা হতো, বিভিন্ন পরীক্ষা নেওয়া হতো, চীনের ইতিহাস সম্পর্কে পরীক্ষা নেওয়া হতো, ধ্রুপদী চীনের জ্ঞান সম্পর্কে পরীক্ষা নেওয়া হতো। এদের এক জায়গায় বহুদিন ধরে রাখা হতো না, এদের বদলি করা হতো। ম্যান্ডারিনদের দুই ভাগে ভাগ করা হতো, একটা উচ্চপদস্থ ম্যান্ডারিন এবং নিম্নপদস্থ ম্যান্ডারিন। ম্যান্ডারিনদের হচ্ছে উচ্চপদস্থ ম্যান্ডারিনদের তারা বিভিন্ন বিশাল মর্যাদা ভোগ করতেন, রাজ পরিবারের পরেই তাদের মর্যাদা ছিল, ঠিক আছে। উচ্চপদস্থ ম্যান্ডারিনরা মূল্যবান রত্ন খচিত পোশাক পরিধান করতেন এবং দামি পদ্ম পরাগ মণিযুক্ত টুপি মাথায় দিতেন। এবং নিম্ন ম্যান্ডারিনরাও ব্যয়বহুল জীবনযাপন করতেন, তারাও হচ্ছে বিভিন্ন রত্নখচিত পোশাক পরিধান করতেন। এই ম্যান্ডারিনদের কার্যকলাপ কী ছিল? শাসন কার্য পরিচালনায় রাজা সাহায্য করতো, তারপর হচ্ছে বিভিন্ন রাজকার্যে সাহায্য করতো, সাম্রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজেও সাহায্য করতো, তারপর বিভিন্ন অন্যান্য কাজেও সাহায্য করতো, প্রশাসনিক দায়িত্ব পালন করতো। এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো, যা হচ্ছে পারসিক স্যাট্রপ ব্যবস্থা। দেখো, পারস্যের যে প্রশাসনিক ব্যবস্থা ছিল একে পারসিক অর্থে বলা হতো স্যাট্রপ, এবং এই প্রশাসনিক বিভাগকে বলা হতো স্যাট্রপি, এবং এই প্রধানকে বলা হতো স্যাট্রপ ব্যবস্থা। এই স্যাট্রপদের কাজ কী কী ছিল? কর আদায় করা, কর জমা করা, সেনা ব্যবস্থা নিয়োগ করা, আমলা নিয়োগ করা, বিদ্রোহ দমন, সমস্যার মোকাবিলা, বৈদেশিক আক্রমণ থেকে রাজ্যকে রক্ষা করা, সামরিক রক্ষণাবেক্ষণ, বাৎসরিক খতিয়ান পেশ। তারা সম্রাটের কাছে দায়বদ্ধ থাকতেন, অর্থাৎ সম্রাটের আদেশ পালন করা তাদের কর্তব্য। তারা সম্রাটের প্রতিনিধিত্ব করতেন এবং তাদের নিয়োগ ও পদচ্যুতি হচ্ছে সম্রাট করতেন। এই হচ্ছে স্যাট্রপ ব্যবস্থা। স্যাট্রপ ব্যবস্থাও কিন্তু আমাদের ডিটেলসে করায় দেওয়া হয়েছে। এই ছিল আমাদের ওয়ান শট রিভিশন ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টারের। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো করায় দেওয়া হয়েছে, ঠিক আছে, তোমরা ওগুলো দেখে নিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।